সৌন্দর্য বলা হয় এটি শুধুমাত্র চোখেই ধরা পড়ে। এটি এমন একটি অনুভূতি যা হৃদয়কে আলোড়িত করে, মনকে প্রশান্তি দেয় এবং চেতনায় একটি অপরূপের স্পর্শ আনে। তবে আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আমরা তো শুধু কথাই বলি যে এটি একটি গুণ, এটি একটি বৈশিষ্ট্য, অথবা এটি একটি আসক্তি। কারণ মানুষজন তো এর পেছনেই ছুটে বেড়ায়। আর এইভাবে এই সৌন্দর্যের কারণে সৃষ্টি হয় অহংকার, লোভ এবং হিংসার মতো কিছু নেতিবাচক অনুভূতির, যা এক পর্যায়ে গিয়ে যে কাউকে ধ্বংস করে দেয়। কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ এই মুভির গল্পের সাথে এর ভালোই মিল পাবেন। সিনেমাটি আপনাদের ভাবতে বাধ্য করবে যে এই সৌন্দর্য কি আসলে কোনো অবদান নাকি একটা অভিশাপ। বিস্তারিত বলে আর সময় নষ্ট করছি না, সোজা চলে যাও যাক এই মুভির গল্পে। তো সিনেমার গল্প শুরু করার আগে চরিত্রগুলো এবং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আগেই জানিয়ে দেই। সবার আগে আসা যাক বিউটি ওয়াটার নিয়ে, কারণ এটাই হচ্ছে সিনেমার সবচেয়ে মূল্যবান এবং রহস্যময় বস্তু। এই বিউটি ওয়াটার হচ্ছে একটি কসমেটিক লিকুইড, যার দ্বারা একজন মানুষের শরীরের গঠন, তার ত্বক, এমনকি তার চেহারাও পাল্টে দেওয়া যায় এবং সে নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছা অনুযায়ী তাকে সম্পূর্ণ একটি নতুন রূপ এবং সৌন্দর্য দান করা যাবে। কিভাবে? আসলে এটি এমন জৈবিক উপাদান দ্বারা তৈরি যা মানুষের চামড়া কিছুটা নরম করে দেয় অথবা একেবারে গলিয়ে দেয়। পরে বিশেষ কিছু অস্ত্রোপচার সরঞ্জামের মাধ্যমে সে মানুষটার চামড়ার আকারাকৃতি পরিবর্তন করে তাকে তার পছন্দ অনুযায়ী রূপ দান করা যায়। সহজ করে বলতে গেলে সে প্লাস্টিক সার্জারির মতোই, তবে পুরোপুরি ব্যথামুক্ত এবং নিমেষেই সম্ভব। এর পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই আছে, যেমন 30 মিনিটের বেশি ব্যবহার করা যাবে না, না হলে শরীরের চামড়া পুরোপুরি গলে যাবে। বারবার ব্যবহারও করা যাবে না, মুখমণ্ডলের গঠন বিকৃত হয়ে যেতে পারে। এর প্রতি আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর হ্যাঁ, একটা মানসিক প্রভাবও রয়েছে, যা নিজেদের নিয়ন্ত্রণে রাখাটাই উত্তম। এবারে আসা যায় কি মুভির চরিত্রগুলো নিয়ে। এই মুভির প্রধান চরিত্র হচ্ছে ইয়েজি। ইয়েজি তার মা বাবার একমাত্র সন্তান। ছোট থেকেই সে খুবই প্রতিভাবান ছিল, তবে সে দেখতে তেমন একটা সুন্দর ছিল না। মানে একজন মেয়ের মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, ইয়েজির মধ্যে তারই কিছুটা ঘাটতি ছিল, যার কারণে বছরের পর বছর নিজের প্রতি অবহেলা এবং অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার ফলে ইয়েজির অবস্থা বর্তমানে এখন কিছুটা এরকম। প্রতিদিনই মানুষজন তাকে এড়িয়ে চলে, তার বিভিন্ন অপমানজনক বা তাচ্ছিল্যমূলক কথা শুনতে হয় এবং ইয়েজি প্রায় বডি শেমিংয়েরও শিকার হয়। এত বাজে বৈশিষ্ট্য থাকলেও ইয়েজির মধ্যে একটা খুবই বিরল সৌন্দর্য ছিল, সেটা হচ্ছে তার চোখের রং। অনেকটা বেগুনি আর খয়েরি রঙের মিশ্রণ, যা সহজে কেউ লক্ষ্য করত না। পেশায় সে একজন মেকআপ আর্টিস্ট। একটি টিভি ব্রডকাস্টিং স্টেশনে সে কাজ করে থাকে, যেখানে প্রায় সেলিব্রিটি টক শো, বিউটি প্রোডাক্ট রিভিউ এবং বিভিন্ন লাইভ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। আর এখানে আরও কিছু মুখ্য চরিত্র রয়েছে, যেমন মিরি, জিহুন। তারা দুজনেই এখানে মডেল হিসেবে কাজ করে। এছাড়া রয়েছে ইয়েজির এক সহকর্মী এবং তার ম্যানেজার। তো এই ছিল এই মুভির কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবারে শুরু করা যাক এর গল্প। বাকি দিনগুলোর মতোই সাধারণ একটা দিন। ইয়েজি তার অফিসে বসে রয়েছে, তার দুই সহকর্মীদের সাথে বসে বসে গল্প করছে। গল্প তো না, তারা সে মডেল মিরিকে উদ্দেশ্য করে গালাগালি করছিল। বর্তমানে মিরি তাদের স্টুডিওর একজন টপ মডেল এবং খুবই ভয়াবহ পর্যায়ের এক অহংকারী নারী, যাকে যেমন চায় তাই বলে দেয় এবং সেখানে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। একজন সুপার মডেল হিসেবে সে ভালোই প্রভাবশালী। তো এই সকল বিষয় নিয়েই তারা গল্প করছিল, আর তাদের কথার মাঝেই মিরি সেখানে চলে আসে। তার দিন আজকে ভালো যায়নি। সত্যি বলতে গেলে তার কোনোদিনই ভালো যায় না। তার আশেপাশে মানুষজনদের দুই একটা কথা বা খোঁটা না দিলে তার মনে একদমই শান্তি আসে না। সবাই তো তখন তাকে ঠান্ডা করার চেষ্টা করছিল, তবে মিরি তার কাজ করতে থাকে। সবাইকেই সে একটু একটু করে অপমান করতে থাকে। বিশেষ করে সে ইয়েজিকে খুবই ছোট করে। মিরির মনে ইয়েজির প্রতি খুবই ঘৃণা। স্বাভাবিক ব্যাপার, ইয়েজির এরকম বেজ্জিক অবয়ব দেখে একজন অহংকারী নারীর কেমনই বা লাগার কথা। তাই কোনো চিন্তা ভাবনা না করে মিরি তার মুখ চালাতেই থাকে। ইয়েজিও অসহায় হয়ে সে কথাগুলো শুনতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে জিহুন চলে আসে। সেও তাদের স্টুডিওতে মডেল হিসেবে যুক্ত হয়েছে। আজকেই তার প্রথম দিন। সবার সাথেই সে পরিচিত হয় এবং নিজের পরিচয়টাও দেয়। আর এখানে প্রথমবার জিহুনই ইয়েজির সেই বিরল চোখের রং লক্ষ্য করে। হালকা বেগুনিয়া ভাজানো খয়েরি রঙের মাঝে মিলিয়ে গেছে। অজান্তে জিহুন বলে দেয়, তোমার চোখগুলো খুবই মায়াবী। এত সুন্দর চোখ আমি আগে কখনো দেখিনি। জিহুনের মতো একজন সুদর্শন ব্যক্তির কাছে নিজের প্রশংসা শুনে ইয়েজি অনেকটাই হতভম্ব হয়ে যায়। তার কাছে অনেকটা স্বস্তি লাগলেও তার পাশে থাকা এই পচাপরির কাছে বিষয়টা মোটেও ভালো লাগে না। ভালো লাগার কথাও না, কারণ তার মতো একজন সুন্দরী মডেল সামনে থাকা সত্ত্বেও জিহুন এই হাতির সৌন্দর্যের প্রশংসা করছে। রাগের মাথায় সে ইয়েজির দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মেরে গালাগালি করে তাদের সকলকে সেখান থেকে বের করে দেয়। ইয়েজির মনটা খুবই খারাপ। সে এক কোনায় বসে বসে কান্নাকাটি করছিল। আজকে এই প্রথম নয়, বরং সে প্রতিদিন এরকম অবজ্ঞা এবং তাচ্ছিল্যপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে। তো ইয়েজি তার বিষণ্ণতায় ডুবেছিল
আর ঠিক সেই সময় জিহুন তার কাছে চলে আসে তাকে সান্ত্বনা দিতে। শুধু সান্ত্বনা দিতে নয়, আসলে তাদের স্টুডিওতে আজকে এক বিজ্ঞাপনের শুটিংয়ের আয়োজন করা হয়েছিল এবং জিহুন ছিল সেই বিজ্ঞাপনের মডেল, সুতরাং তার মেকআপ করানোর প্রয়োজন ছিল। তো ইয়েজিও প্রস্তুত হয়ে যায়। তবে জিহুন তাকে সান্ত্বনার কণ্ঠেই বলে যে এখানে বসে মেকআপ করতে তার কোনো সমস্যা নেই। জিহুন জানে যে ইয়েজির মনের অবস্থা এখন তেমন একটা ভালো না, মানুষজনদের মাঝে থাকার চেয়ে বরং এখন একা একা সময় কাটানোটাই তার সবচেয়ে বেশি প্রয়োজন। তাই জিহুন ইয়েজিকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় না। ইয়েজি তো তার এই উদারতা দেখে একেবারে গলে যায়। এই প্রথম কেউ তাকে হাতির মতো নয় বরং মানুষের মতোই দেখছে। পরে ইয়েজি তার মেকআপ করতে থাকে এবং দুজনের মাঝে কিছুক্ষণ কথাও হয়। আর অবশেষে তাদের শুটিংয়ের সময় চলে আসে। তাদের বিজ্ঞাপনটি ছিল ফিজিক্যাল ফিটনেস নিয়ে, যেখানে মিরি আর জিহুন তাদের আকর্ষণীয় শারীরিক গঠন প্রদর্শন করবে এবং আরেকজন মোটাসোটা ব্যক্তির সাথে তাদের তুলনা করা হবে। তবে একটা সমস্যা হচ্ছে সেই মোটাসোটা ব্যক্তি সময় মতো সেখানে পৌঁছতে পারেনি, তাই স্টুডিওর লোকজন ইয়েজিকেই তার জায়গায় বসিয়ে দেয়। কাজ শেষে ইয়েজি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখন সে আবারও জিহুনকে লক্ষ্য করে যে মিরির সাথে হাসি মুখে কোথাও যাচ্ছিল। ইয়েজির কিছুটা হিংসে হয়। প্রথমে সে মনে করেছিল যে জিহুন হয়তো বাকি ছেলেদের মতো না, তবে সে ভুল ভেবেছিল। বাকি সবার মতো জিহুনও মেয়েদের সৌন্দর্য আর খ্যাতির পিছনেই পড়ে থাকে। দৃশ্য পরে পরিবর্তন হয় এবং আমরা ইয়েজির কিছু অস্বস্তিকর মুহূর্তগুলো দেখতে পারি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সবাই তার দিকে উদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। প্রয়োজনের চেয়েও সে বেশি খাবার দাবার ক্রয় করছিল। দোকানে সে কর্মী অনেকটা অবাক হয়ে যায়। যদিও ইয়েজি ফোনে কথা বলার অভিনয় করে দেখানোর চেষ্টা করছিল যে সে খাবার দাবারগুলো আরেকজনের জন্য ক্রয় করছে, তবে তখনই তার হঠাৎ ফোন বেজে উঠলে সে পড়ে যায় আরো লজ্জাজনক পরিস্থিতিতে। বাড়ির সিকিউরিটি গার্ডও তার সাথে ভালো আচরণ করে না, এমনকি ইয়েজির মা বাবাও না। তার মা তাকে পরামর্শ দেয় যে অতিরিক্ত খাবার দাবার না খেতে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে, কিন্তু ইয়েজি সে সকল কথার গুরুত্ব না দিয়ে উল্টো তার মার সাথে ঝগড়া করে নিজের রুমে ঢুকে পড়ে। কিন্তু সমস্যাটা এখানেই শেষ হয় না। ইয়েজির ভাগ্য সেদিন মোটেও ভালো ছিল না, কারণ আজকে শুটিং করা তার সে খাওয়ার দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে ইয়েজিকে নিয়ে উল্টাপাল্টা মিমও তৈরি করছে, আর সে সবকিছু কিছুক্ষণ পরে ইয়েজির চোখে পড়ে। আর তার রিয়াকশন কেমনই বা হওয়ার কথা। মাসখানেক পার হয়ে যায়, ইয়েজি তার চাকরি ছেড়ে দিয়েছে। ইয়েজির সে ভিডিও এবং ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন নিউজ এজেন্সি থেকে সাংবাদিকরা তাকে খুঁজে বেড়াচ্ছে। কেউ কেউ তার বাড়িতেও আসছে। তাদের উদ্দেশ্য বিভিন্ন: তার ভাইরাল হওয়ার সত্যতা যাচাই করা, তার মোটা হওয়ার রহস্য খুঁজে বেড়ানো, তার জীবন সম্পর্কে গল্প বানানো, আরও অনেক কিছু। এসব কিছু নিয়ে ইয়েজির বাবা মা খুবই বিরক্ত হয়ে পড়েছে। ইয়েজির মানসিক অবস্থাটাও খুবই করুণ। সারাদিন তার ঘরেই বন্দী হয়ে বসে থাকে। এমন একদিন সে তার ঘরে বসে বসে সময় কাটাচ্ছিল, আর তখনই একটি রহস্যময় ঘটনা ঘটে। তার ফোনে একটি মেসেজ চলে আসে, যেখানে লেখা ছিল একটি বিউটি ওয়াটারের বক্স তার বাড়িতে খুব শীঘ্রই পাঠানো হবে। ইয়েজি তো প্রথমে সেটা ভুল বা ভুয়া মেসেজ মনে করেছিল, তবে না, সত্যি সত্যি কিছুক্ষণ পরে তার বাড়িতে সে বক্স চলে আসে। বক্সের ভেতরে দুটি বিউটি ওয়াটারের বোতল ছিল আর একটি পেন ড্রাইভ, যেখানে সে পণ্যটি ব্যবহার করার একটি নির্দেশনামূলক ভিডিও ছিল। ইয়েজির তো তখনও বিশ্বাস হচ্ছিল না যেটা আসলেই কাজ করবে কিনা, তবে ভিডিওটি দেখার পর সে নিজেও খুবই অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে পণ্যটি ব্যবহার করতে শুরু করে। তার রূপ পরিবর্তন করে কিছুক্ষণ পরে ইয়েজি তার মা বাবার সামনে চলে আসে। তারা দুজনেই ইয়েজির নতুন রূপ দেখে খুবই বিস্মিত হয়। ইয়েজি তার চেহারা পরিবর্তন করতে পারলেও তার শরীরটা পরিবর্তন করতে পারেনি। আসলে দুই বোতল তার শরীর পরিবর্তন করার মতো যথেষ্ট ছিল না। তাই যে অজানা নাম্বার থেকে ইয়েজি সে মেসেজ পেয়েছিল, সেখান থেকে ইয়েজি ঠিকানা জোগাড় করে আরও বিউটি ওয়াটার ক্রয় করার উদ্দেশ্যে চলে যায়। সেখানে গিয়ে ইয়েজির সাথে সেই ব্যক্তির সাথে পরিচয় হয় যাকে সে সেই ভিডিওতে দেখেছিল। তার নাম তো বলা হয়নি, তবে এই ব্যক্তি বিউটি ওয়াটারের বিক্রয়কর্মী এবং মডেল হিসেবে কাজ করে এবং ইয়েজির কাছে এই মহিলাই সে বিউটি ওয়াটার পাঠিয়েছিল। আর ইয়েজিকে সে খুঁজে পেয়েছিল সে বিজ্ঞাপনের মাধ্যমে। আসলে ইয়েজির মাধ্যমে সে তার পণ্যের ব্র্যান্ড প্রচার করতে চায়, কারণ ইয়েজি এর জন্য একেবারে উপযুক্ত। ঠিক একদম এরকম মোটা থেকে তাকে আকর্ষণীয় রূপে পরিবর্তন করা হবে। সাধারণত অনেক প্রভাবশালী ব্যক্তিরা এবং নামিদামি তারকাদের মতো তাদের কাস্টমার রয়েছে, অতএব তাদের পণ্য এবং ব্যবসা আরও প্রসারিত করার জন্যই তারা ইয়েজিকে ব্যবহার করতে চায়। যদিও এই রূপান্তর প্রক্রিয়ার খরচ অনেকটাই বেশি, তবে ইয়েজির জন্য সে সেটা অর্ধেক দামেই করে দিবে। এখন ইয়েজির কাছে আর কোনো উপায়ও ছিল না। চেহারা তো সে পাল্টিয়ে ফেলেছে, এখন শরীরটাও তো পাল্টাতে হবে। তাই পরের দিন ইয়েজি তার মা বাবাকে বিষয়টি জানায়। যদিও খরচ অর্ধেক ছিল, তবে তাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অর্থটা একটু বেশিই ছিল। তাই তার বাবা মা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং এত পরিমাণের অর্থ তাকে দিতে অস্বীকার করে। ইয়েজির মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে পরে তাদের আত্মহত্যা করার হুমকি দিয়ে তার মা বাবার কাছ থেকে সে অর্থ আদায় করেই নেয় এবং সরাসরি চলে যায় সে রহস্যময় মহিলার কাছে। পর্যাপ্ত অর্থ পেয়ে সে মহিলাও তার কাজ শুরু করে দেয় এবং ইয়েজির রূপান্তরের প্রক্রিয়াটাও সফলভাবেই সম্পন্ন হয়। পরের দিন সকালে ইয়েজির মা বাড়িতে ফিরলে সে ইয়েজিকে দেখে একেবারে থমকে যায়। এই যেন ইয়েজি না, বরং অন্য কেউ। এমন পরিবর্তন দেখে তার মুখের ভাষা হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। একদম নিখুঁত সৌন্দর্য, কোনো অংশেই কম নয়।
ইয়েজি আবারও তার মার কাছে কিছু অর্থ চেয়ে বসে। তার নতুন পোশাক ক্রয় করতে হবে, পুরনো জামাকাপড়ের কোনোটাই তার গায়ে লাগছিল না। তো ইয়েজি বের হয়ে পড়ে কেনাকাটা করতে। আর এখানে সে প্রথমবার মূল্যবান হওয়ার অনুভূতিটা অনুভব করে। এতদিন তো কেউই তাকে দেখতে পারতো না, তাকে পাত্তাও দিত না, আর এখন রাস্তাঘাটে মানুষজন তাকে ছাড়া আর কিছুই দেখতে পারছে না। সে বুড়া সিকিউরিটি গার্ডও তার থেকে নিজের চোখ সরাতে পারে না। ইয়েজি এই বিষয়টা খুবই উপভোগ করছে, কারণ এতদিনের অবহেলিত সে মেয়েটা এখন সবার হৃদয়ই কাঁপিয়ে দিচ্ছে। তো ইয়েজি তার প্রয়োজনীয় সকল কেনাকাটাই করে নেয়, স্কিন কেয়ার এবং ফেসিয়ালও করে। মূলত তার সৌন্দর্য আরও ফুটিয়ে তোলার জন্য সবটাই সে করে যায়। এই সব কিছুতে খরচটা একটু বেশি হয়ে যাওয়ায় তার মা বাবা তার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তবে ইয়েজি তাদের শান্ত করে বলে যে সামনে আরও উজ্জ্বল সময় আসছে। ইয়েজি তার নাম এবং পরিচয় পরিবর্তন করে মডেলিং জগতের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা করতে থাকে, তার নিজের সুবিধা মতো কাজ পাওয়ার উদ্দেশ্যে। মজার ব্যাপার হলো ইয়েজি কম বেশি তাদের সকলকেই চেনে, তবে তারা তো ইয়েজিকে চেনে না, তাই তাদের মনে কি চলছে না চলছে ইয়েজি তা খুব সহজেই ধরতে পারছিল। পরে ইয়েজি এদের মধ্যে সুবিধাজনক এক ব্যক্তিকে খুঁজে পায়। সে ব্যক্তি আবার ইয়েজিকে একটি পুল পার্টিতে দাওয়াত দিয়েছিল, কারণ সেখানে মিডিয়ার জগতের কিছু মানুষজন উপস্থিত থাকবে, আর সম্ভবত ইয়েজি তার পছন্দ মতো কাজ পেয়েও যাবে। ইয়েজি সেখানে যায় তো ঠিকই, তবে সেখানে সে মিরিকে দেখতে পেয়ে তার মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। পরে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে যে ব্যর্থ হয়েছে তা নয়, কারণ একদম শেষ মুহূর্তে তার পুরনো স্টুডিওর সে ম্যানেজার তার কাছে চলে আসে। ইয়েজিকে তার কার্ড দিয়ে বলে তাদের সাথে যোগাযোগ করতে। ইয়েজিকে তাদের মডেল হিসাবে নিতে তাদের কোনো সমস্যা নেই। তো বাড়িতে বসে বসে ইয়েজি তার ভাবনায় ব্যস্ত ছিল। সে চিন্তা করছিল যে তার পুরনো স্টুডিওতে সে ফিরে যাবে কি যাবে না। আর তখনই সে খেয়াল করে যে তার ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে। অনেকদিন ধরেই সে একটু অতিরিক্ত খাওয়া দাওয়া করছে। আসলে তার রূপ পরিবর্তন হলেও তার বদভ্যাসটা পরিবর্তন হয়নি। ইয়েজি খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, এবং এর সাথে সাথে তার হ্যালুসিনেশনও হতে থাকে যে সে আবারও আগের মতো মোটা হয়ে যাবে। তার এই সৌন্দর্য আর বেশি দিন থাকবে না। ইয়েজি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। আগের জীবনের যন্ত্রণা তো সে আর মোটেও সহ্য করবে না। সুতরাং সে আবারও বিউটি ওয়াটার ব্যবহার করে তার ওজন কিছুটা কমানোর চেষ্টা করে। তার মা তাকে বোঝায় যে ব্যায়ামের মাধ্যমে তার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে, তবে ইয়েজি তার কথা কানেই নেয় না। তার দ্রুত ফলাফল দরকার। ইয়েজির মাও আর পরে কিছুই বলে না, কিন্তু সে তার মেয়ের মধ্যে একটা আসক্তি ঠিকই লক্ষ্য করেছে। তবে মেয়ের জিদের সামনে সে কী বা করবে। ইয়েজি পরে 30 মিনিটের সময় ঠিক করে বাথটাবের পানিতে শুয়ে পড়ে, আর এখানেই সবচেয়ে বড় একটা গন্ডগোল ঘটে। ইয়েজি ভুলবশত কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে, আর তার ফোনেরও চার্জ শেষ হয়ে যায়। ফলাফলস্বরূপ ইয়েজির অজান্তেই তার সে পানিতে থাকার সময়টা 30 মিনিটেরও বেশি হয়ে যায়। আর যা হওয়ার তাই হয়, তার পুরো শরীরের চামড়া একেবারে গলে পড়ে যায়। মেয়ের চিৎকার শুনে বাবা মা সেখানে দৌড়ে গেলে ইয়েজিকে তারা খুবই দুঃখজনক অবস্থায় আবিষ্কার করে। বাবা মা তো পুরো দিশেহারা হয়ে যায় যে এখন তারা কি করবে। মেয়েকে তো তারা হাসপাতালে নিতে পারবে না। খুবই অবৈজ্ঞানিক এবং একটি বিপজ্জনক তরল পদার্থ ব্যবহার করার ফলে এমনটা ঘটেছে। লোকলজ্জার ভয়ের পাশাপাশি একটা সামাজিক চাপ তো আছেই, এবং ভুলেও যদি এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে তো তাদের তিনজনের জীবনই ধ্বংস। সুতরাং আর কোনো উপায় না পেয়ে অবশেষে তারা দুজনে সে বিউটি ওয়াটার ব্যবহার করে নিজেদের চামড়া দিয়ে তাদের মেয়েকে সুস্থ করে তোলে। সুস্থ বলাটা ভুল হবে, তারা কোনো রকমে শুধু ইয়েজিকে জীবিত করতেই সক্ষম হয়েছিল। বর্তমানে ইয়েজির অবস্থা ছিল ভয়াবহ। নিরুপায় হয়ে ইয়েজি আবারও সে মহিলার কাছে চলে আসে যে পূর্বে তাকে সৌন্দর্য দান করেছিল। সে এবার রূপান্তরের জন্য অধিক অর্থই দাবি করে বসে, তবে ইয়েজির কাছে পর্যাপ্ত অর্থ ছিল না, যার কারণে সে মহিলা ইয়েজিকে রূপান্তর করতে অসম্মতি জানায়। ইয়েজি অনেক কাকুতি মিনতি করলে সে মহিলা তাকে বলে যদি সে কুকুরের মতো তার পা চেটে দেয় তাহলে সে ঠিকই কাজটা করে দিবে। অসহায় মেয়েটা তাও করার জন্য রাজি হয়ে যায়। পরে ইয়েজির এরকম মরিয়া অবস্থা দেখে দয়ার বসে সে ইয়েজিকে রূপান্তর করে দেয়, তবে সে সম্পূর্ণ করতে পারেনি। শুধুমাত্র ইয়েজির হাতগুলো এবং মুখমণ্ডলই পরিবর্তন করতে পেরেছিল। শরীরের বাকি অবস্থা ঠিক তেমনই ছিল। আসলে ইয়েজি যে পরিমাণে অর্থ দিয়েছিল তার দ্বারা শুধুমাত্র এতটুকু করাই সম্ভব ছিল। সে শরীরে যে অবস্থা করেছে তা আগের মতো সুন্দর করার জন্য নতুন চামড়ার প্রয়োজন, যেটা বর্তমানে সে মহিলার কাছে ছিল না, এবং সে ইয়েজিকেও তাই বলে। ইয়েজি আবারও মরিয়া হয়ে ওঠে, আবারও সে মহিলার হাত পা ধরে তার কাছে অনুরোধ করতে থাকে। সে মহিলা তাকে আরো একবার স্পষ্ট করে বলে নতুন চামড়ার জন্য অতিরিক্ত খরচ রয়েছে। ইয়েজি সেটা বহন করলেই সে ইয়েজিকে আবারও রূপান্তর করে দিতে পারবে। তবে ইয়েজি তার কথাবার্তা মোটেও শোনে না, অনেকটা উম্মাদের মতো বারবার একই কথা বলতে থাকে। ইয়েজির এরকম পাগলাটে আচরণ দেখে সে মহিলাও কিছুটা বিরক্ত হয়ে যায়। পরে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে এখান থেকে চলে যেতে। আর সে মহিলা একটা ভুলও করে বসে, যেটা হচ্ছে সে ইয়েজিকে কিছু অপমানজনক কথা শুনিয়ে দেয়, যা অবশ্যই ইয়েজির মনে আঘাত করে আর সঙ্গে সঙ্গে তাকে ক্ষিপ্ত করে তোলে। ইয়েজি হঠাৎ উঠে দাঁড়িয়ে তাকে বলে হারামজাদি তুই কি বললি। ইয়েজির এরকম কণ্ঠ শুনে সে মহিলা বুঝে যায় যে পরিস্থিতি এবার খারাপ হতে যাচ্ছে, আর হয়ও তাই। ইয়েজি হঠাৎই সে মহিলার উপর আক্রমণ করে দেয়। পরে তাকে হত্যা করে সে মহিলার চামড়া গলিয়ে নিজেকে পরিবর্তন করে তোলে। কিছুদিন পার হয়ে যায়।
আমাদের এক খবর দেখানো হয়, যেখানে এক সাংবাদিক বলছে যে অনেকদিন ধরেই শহরে কিছু যুবতী মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে, জীবিত রয়েছে না মৃত, কিছুই জানা যাচ্ছে না। এই খবরে প্রথমবার না, বরং আগেও একবার দেখানো হয়েছিল, যখন ইয়েজির বাবা সংবাদপত্র পড়ছিল। দৃশ্যটি একটু মনে রাখবেন, কারণ এর অর্থ আমরা সিনেমা শেষে বুঝতে পারবো। এরপরে আমাদের দেখানো হয় ইয়েজিকে, যে তার আগের কাজ করা স্টুডিওতে একজন নতুন মডেল হিসেবে যোগ দিয়েছে। সবকিছুই ভালো যাচ্ছে, তার নতুন ক্যারিয়ার সুন্দরভাবে এগিয়ে চলছে। খুব কম সময়ের মধ্যেই সে খ্যাতি অর্জন করে নেয়, এমনকি মিরিকে পেছনে ফেলে এখন ইয়েজি তাদের স্টুডিওর টপ মডেল হয়ে ওঠে। অনেকদিন এভাবেই চলে যায়। ইয়েজি মিরিকে নিয়ে কিছুটা চিন্তিত, কারণ সে অসভ্যটা তো এত সহজে হার মানার মতো কেউ ছিল না, এবং তার মাধ্যমে পরপর পিছিয়ে যাওয়া মিরির রিয়াকশনটা ইয়েজি অনেক দেখতে চেয়েছিল। আগে তো একটু গরম লাগলেও সহ্য করতে পারতো না, এখন মিরির কি অবস্থা হবে সেটা নিয়ে ইয়েজি একটু কৌতূহলী ছিল। তবে মিরি তো একদমই নেই, সে কোথায় চলে গেল? এ ব্যাপারে ইয়েজি সে ম্যানেজারের সাথে কথা বলে, তবে সে ইয়েজিকে সঠিক কোনো তথ্য তো দেয় না, উল্টো একটা কুপ্রস্তাব দিয়ে বসে। এটা প্রথম নয়, বরং সে অনেকদিন ধরে ইয়েজিকে এভাবে পটানোর চেষ্টা করছে, কিন্তু ইয়েজি তেমন মেয়ে ছিল না। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আগে তো কেউ ইয়েজির দিকে তাকাতোই না, আর এখন ইয়েজি মানুষজনদের এসব হয়রানি থেকে রেহাই পায় না। পরে ইয়েজি এক দোকানে কেনাকাটা করছিল, আর তখনই সেখানে থাকা কর্মী লুকিয়ে লুকিয়ে তার ছবি তোলার চেষ্টা করে। সেই কর্মী ছিল যে একবার ইয়েজির অধিক খাবার দাবার কিনে নিয়ে ঠাট্টা করেছিল। এবারও ইয়েজি তেমনই কেনাকাটা করেছে, কিন্তু এখন সে ঠাট্টা না করে ছবি তোলায় ব্যস্ত ছিল। ইয়েজি সেটা বুঝতে পেরে রাগের মাথায় সে ব্যক্তি ফোন ছুঁড়ে ফেলে দেয়। পরে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলই, আর তখনই হঠাৎ সেখানেই তার জিহুনের সাথে দেখা হয়ে যায়। সেই একমাত্র ব্যক্তি যে তার সৌন্দর্যটা লক্ষ্য করেছিল এবং তার সাথে সহানুভূতিমূলক আচরণ করেছিল। ইয়েজি তো কিছুক্ষণের জন্য থমকে যায়, তবে সে কর্মীর বাজে আচরণের কারণে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে ইয়েজি জিহুনের কথাই ভাবছিল। তার দুর্দশাগ্রস্ত জীবনে জিহুনই ছিল যে খানিকটা সময়ের জন্য তার মনে প্রশান্তি এনেছিল। ইয়েজি তার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠে। ইয়েজি তার পিছু নিয়ে দেখেছিল যে জিহুন প্রায় একটি জিমে যায়, তো পরের দিন ইয়েজিও সেই জিমে গিয়ে এক্সারসাইজ শুরু করে দেয়, এবং সৌভাগ্যবশত তার জিহুনের সাথে কথা বলার সুযোগটাও হয়ে যায়। কোনো ধরনের সম্পর্কে যাওয়ার পূর্বে ইয়েজি জিহুনকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়, তার সাথে ঘুরতে যায়, গল্প করে, জিহুনের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চায়, এবং কথার মাঝে মাঝে সে মিরির কথাও তাকে জিজ্ঞাসা করে। মিরির প্রতি তার প্রচণ্ড ঘৃণা ছিল, এবং ইয়েজি তাকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু সে পচাপড়িটা হঠাৎ করেই কোথায় চলে গেল। এখানে জিহুন তাকে মিরির ব্যাপারে সঠিক কোনো তথ্য তো দিতে পারে না, তবে সে একবার মিরি এবং তার ম্যানেজারকে ঝগড়া করতে দেখেছিল, সুতরাং সে ইয়েজিকে কিছুটা সতর্ক থাকতে বলে। আর এইভাবে ইয়েজি ধীরে ধীরে সময় কাটাতে কাটাতে অবশেষে জিহুনের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে সফল হয়। পরবর্তী দৃশ্য 3 মাস পরের। ইয়েজি আর জিহুনের দিনকাল ভালোই যাচ্ছে, দুজনের সম্পর্কটাই দৃঢ় হচ্ছে, ইয়েজির ক্যারিয়ারেও ভালোই সফলতা আসছে। তবে একটা সমস্যা হচ্ছে যে ইয়েজির মাঝে মাঝে হ্যালুসিনেশনের সমস্যা হয়। সেদিন স্টুডিওতেও তাই ঘটেছিল। ইয়েজি দ্রুত বাড়িতে ফিরে আবারও সে বিউটি ওয়াটার ব্যবহারের প্রস্তুতি নিতে থাকে। তার বাবা মা তাকে বোঝাতে থাকে যে তার চেহারাতে তো কোনো সমস্যা নেই, এইসবের দরকার কি। ইয়েজি তাদের কথা না শুনে উল্টো তাদের সাথেই ঝগড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে এটা তার মনের মধ্যে তৈরি হওয়া একটা কাল্পনিক ভয় ছাড়া আর কিছুই ছিল না। মূলত তার সৌন্দর্যের প্রতি একটা মানসিক আসক্তির কারণে এমনটা ঘটছে। আর ভুলে গেলে চলবে না যে ইয়েজি একটা হত্যাও করেছে, যার মানসিক প্রভাবটাও তার মধ্যে পড়ছে। ইয়েজির এমন আচরণে তার মা বাবা খুবই কষ্ট পায়। তারা বুঝতে পেরেছে যে তাদের সে নিরীহ মেয়েটা অনেক আগেই হারিয়ে গিয়েছে। সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে সম্পূর্ণই এক ভিন্ন ব্যক্তি। ইয়েজি পরে সন্ধ্যায় জিহুনের সাথে দেখা করে। তাদের সম্পর্কের 3 মাস পার হয়ে গেলেও ইয়েজির মনে এক অজানা অস্থিরতা কাজ করছে। এই 3 মাসে জিহুনের পরিবার বা বন্ধু বান্ধব কারোর সাথেই তার পরিচয় হয়নি, এবং জিহুন তার কোনো আত্মীয় বা পরিচিত কারোর সাথে ইয়েজিকে দেখাও করায়নি। তাদের এই সম্পর্কের আদৌ কি কোনো ভবিষ্যৎ রয়েছে? এই কথাগুলো ইয়েজি জিহুনকে জিজ্ঞাসা করে, তবে জিহুন তার ধারণা সব ভুল প্রমাণ করে ইয়েজিকে সেখানেই বিয়ের প্রস্তাব দিয়ে বসে। ইয়েজি তো তার মুখের ভাষাই হারিয়ে ফেলে। জিহুন এতদিন সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, যদিও এখনো তার মনে হয় যে ইয়েজি কিছু একটা তার থেকে লুকানোর চেষ্টা করছে, তবে তার তাতে কিছু যায় আসে না। জিহুন তাকে আশ্বস্ত করে বলে যে ইয়েজি তার বাকি জীবনটা জিহুনের সাথেই কাটাবে। আর আজকে প্রথমবার জিহুন ইয়েজিকে তার বাড়িতে নিয়ে যায়। যদিও জিহুনের পরিবার বর্তমানে সেখানে নেই, তবে জিহুন আজকে ইয়েজিকে তার ব্যাপারে সবকিছুই জানাবে। ইয়েজি বাড়ির চারপাশটা ঘুরে দেখতে থাকে। সে জিহুনের পরিবারের ছবিটাও দেখে। অবাক করার মতো একটা বিষয় হলো যে কোনো ছবিতেই জিহুন ছিল না। জিহুন পরে বলে যে ছবিগুলো তার জন্মের আগে তোলা হয়েছিল। ইয়েজি একে একে তার পরিবারের সদস্যদের দেখতে থাকে, কিন্তু সে জিহুনের ছোট বোনকে দেখে একটু থেমে যায়, কারণ সে দেখতে মোটেও সুন্দর ছিল না। ইয়েজি কিছু বলে না, কারণ সে নিজেও তো একসময় এরকমই ছিল। পরে জিহুন ইয়েজির জন্য রান্না করছিল, আর এখান থেকে পরিস্থিতিটা কিছুটা বদলাতে থাকে। ইয়েজি তার সাথে গল্প করার সময় হঠাৎই কারো মৃদু কান্নার শব্দ শুনতে পায়। খুবই অদ্ভুত ব্যাপার।
তারা দুজন বাদে বাড়িতে তো আর কেউই নেই, তো কান্নার শব্দ আসবে কোথা থেকে? হয়তো সে শুনতে ভুল করেছে, অন্য কিছুর শব্দ হবে। এই কথা বলে জিহুন ইয়েজিকে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বলে। ইয়েজি চলে যেতেই জিহুন তার রিয়াকশন কিছুটা এরকম করে তার নিচে থাকা ক্যাবিনেটে জোরে কয়েকটা বাড়ি মারে। বোঝাই যাচ্ছে যে জিহুন কাউকে সেখানে আটকে রেখেছে এবং তার কোনো একটা তো অসৎ উদ্দেশ্য অবশ্যই আছে। এটা আরও স্পষ্ট হয়ে যায় যখন ইয়েজি জিহুনের রুমটা ঘুরে দেখছিল। ইয়েজি সেখানে বিউটি ওয়াটারের একটি বক্স খুঁজে পায়। আশেপাশে ড্রয়ারগুলো ঘেটে দেখতেই ইয়েজি সেখানে অনেক মেয়েদের পরিচয়পত্র দেখে এবং সেগুলোর মধ্যে মিরির পরিচয়পত্রও ছিল, মানে মিরি সহ। সে খবরে দেখা বিভিন্ন যুবতী মেয়েদের নিখোঁজ হওয়ার পিছনে জিহুনই জড়িত রয়েছে এবং সে বিউটি ওয়াটারের অন্ধকার জগতের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজনে খেতে বসেছে। ইয়েজির মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে যে এই বাড়ি থেকে সে কিভাবে বের হবে। তার সন্দেহ এবং ভয় সে জিহুনকে বুঝতে দেয়নি। ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে ইয়েজি সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, তবে জিহুন এবারে তার চালাকি বুঝে যায়। আস্তে করে সে ইয়েজির পেছনে এসে খুবই ঠান্ডা কণ্ঠে সে বলে, সোনা তুমি কোথায় যাচ্ছ? ওয়াশরুম তো ওদিকে। ইয়েজি পরে ওয়াশরুমে গিয়ে ঠান্ডা মাথায় ভাবতে থাকে যে বাড়ি থেকে সে কিভাবে বের হবে, তবে কোনো চিন্তাই তার মাথায় আসে না, কারণ সে সেখানে আরো একটা ভয়াবহ বিষয় লক্ষ্য করে। ওয়াশরুমের দেয়ালের চারপাশে ইয়েজির ছবি টাঙানো ছিল, রূপান্তরের পূর্বের এবং রূপান্তরের পরে, এবং পাশের ঘরের এক টেলিভিশনে ইয়েজির বিজ্ঞাপন চলছিল। ইয়েজি নির্বাক হয়ে সে দৃশ্য দেখছিল। অনেকদিন ধরেই জিহুন তার উপর নজর রেখেছে। সে বুঝে গিয়েছে যে জিহুন তার পরিচয় জানে। ইয়েজির এসব ভাবনার মাঝে হঠাৎ পেছন থেকে সেখানে জিহুন চলে আসে, মুখে শয়তানের মতো একটা হাসি আর তার হাতে একটি সিরিঞ্জ। সে শুধু একটা কথাই ইয়েজিকে বলে যে সে শুরু থেকেই জানতো যে ইয়েজি আসলে কে ছিল। তার চোখে সে সৌন্দর্য চিনতে সে ভুল করেনি। কথা বলে সে ইয়েজিকে অচেতন করতে যায়, আর তখনই ইয়েজি ভয় না পেয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করে। তবে কতক্ষণই বা পারবে? গায়ের জোরে তো ইয়েজি জিহুনের থেকেও দুর্বল ছিল, আর জিহুনের তো এটা প্রথমবার নয়। এবং দুর্ভাগ্যক্রমে ইয়েজির তখন আবারও সে হ্যালুসিনেশনের অ্যাটাক হয়, যার কারণে সে আর রক্ষা পায় না। জিহুন তাকে অবশেষে অচেতন করেই ফেলে। হুঁশ ফিরে আসলে ইয়েজি নিজেকে সে ওয়াশরুমেই আবিষ্কার করে। জিহুন তাকে চেন দিয়ে বেঁধে বিবস্ত্র অবস্থায় উল্টো ঝুলিয়ে রেখেছে এবং নিচে বাথটাবেই ছিল সে বিউটি ওয়াটার। এখানে জিহুন ইয়েজিকে তার নিজের সম্পর্কে কিছু সত্য কথা বলে। জিহুন আসলে কোনো পুরুষ মানুষই না। জিহুন তার পরিবারে সে ছোট বোনটা ছিল। দেখতে সে অনেকটা কুৎসিত হওয়ার কারণে প্রায়ই তার অবহেলা এবং অপমান সহ্য করা লাগতো। এমনকি তার মা বাবাও সে সুন্দর না দেখে তাকে দূরে সরিয়ে রাখতো। অপরদিকে তার বড় বোন সব থেকে সুন্দর হওয়ার কারণে তাকে সবসময় গুরুত্ব দেওয়া হতো। তাকে কখনোই কিছু বলা হতো না। সে যতই অন্যায় করুক না কেন, তার যতই দোষ থাকুক না কেন, তাকে কখনোই কিছু বলা হতো না। সে সবসময় তার বাবা মায়ের প্রিয় সন্তান হয়ে থাকতো। অপরদিকে জিহুনকে তারা সবসময় উপেক্ষা করে যেত। এভাবে অবহেলিত হতে হতে জিহুনের মানসিক অবস্থা বিকৃত হতে থাকে। আর একদিন সে এই বিউটি ওয়াটারের খোঁজ পায় এবং তার রূপ পরিবর্তন করে ফেলে। তবে অতিরিক্ত আসক্তি এবং বিকল মন মানসিকতার ফলে সে আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সে প্রথমে তার পুরো পরিবারকেই শেষ করে দেয় এবং তার পরিবারের সদস্যদের মতোই মানুষজনদের সে স্বীকার করতে থাকে। জিহুন একটা জিনিস লক্ষ্য করেছে যে এই সৌন্দর্য নিয়ে গর্ববোধ এবং অহংকার করার প্রবণতাটা নারীদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। তাই বিউটি ওয়াটার ব্যবহার করে সে নিজেকে পুরুষে রূপান্তর করে ফেলে এবং সে সকল অহংকারী নারীদের তার প্রতি আকর্ষিত করে তাদের স্বীকার করতে থাকে। জিহুন তাদের ঠিক হত্যা তো করে না, তবে তাদেরকে সে একটা স্মৃতি হিসেবে রেখে দেয়। এখন তার এই কথার মানে কি? জিহুন একটু পরে সেটাই দেখায়। সে তার কাপড় খুলতেই আমরা দেখতে পারি ইয়েজির পূর্বে শিকার হওয়া সকল মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সে তার শরীরে যুক্ত করে রেখেছিল। পরে জিহুন তার পায়ে সে মিরির চেহারাটাও ইয়েজিকে দেখায়, আর মিরিকেও স্বীকার করার পেছনে ছিল সে একই কারণ। মিরির ব্যবহার কেমন ছিল সেটা তো ইয়েজি খুব ভালো করেই জানে। জিহুন তাকে আরও বলে যে ইয়েজি তার শিকার হতো না যদি সে আগের অবস্থাতেই থাকতো। তবে ইয়েজিও তার বাকি সব শিকারদের মতো সৌন্দর্যে আসক্ত ছিল। এবং দ্বিতীয়ত সে নিজে থেকেই জিহুনের কাছে এসেছে। জিহুন এটাও জানে যে সেই মহিলাকে ইয়েজি হত্যা করেছে, কারণ জিহুনও পরোক্ষভাবে সে ব্যবসার সাথে জড়িত আছে। অতএব এই ব্যাপারটা জানতে তার বেশি সময় লাগেনি। আর এখন ইয়েজিরও সে ঠিক একই অবস্থা করবে। কথা বলেই জিহুন তার নৃশংস কাজটা শুরু করে দেয়, আর অবশেষে তার ভেতরের অন্ধকারটাই জয়ী হয় এবং ইয়েজির গল্প এখানেই শেষ হয়। কিছুদিন পরের দৃশ্য আমাদের দেখানো হয় সে ম্যানেজারকে, যে তার স্টুডিওর জন্য নতুন মডেলের খোঁজ করছে এবং খুব সুন্দরী দেখে একজন নারীকে পেয়েও যায়। সে ব্যক্তি হাসি মুখে তার প্রস্তাবটি গ্রহণ করে। তাদের স্টুডিওর নতুন এই মডেলের তথ্য সংগ্রহ করতে জিহুনের বেশি সময় লাগেনি, আর তার স্বভাবটা যদি জিহুনের অনুমান অনুযায়ী মিলে যায় তাহলে সেও দ্রুত জিহুনেরই শিকার হবে। এসব কথা সে ইয়েজিকে বলছিল। ইয়েজির মুখের কিছু অংশ জিহুন তার পায়ে সংযুক্ত করে রেখেছে। আর হ্যাঁ, ইয়েজি তখনও জীবিত ছিল। শেষে জিহুন তাকে একটা কথাই বলে, ইয়েজি, বলেছিলাম না তোমার বাকি জীবনটা তুমি আমার সাথেই কাটাবে। আর এই দৃশ্যটির সাথেই মুভিটা এখানেই শেষ হয়।
আশা করি সিনেমার গল্পটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার কখনোই হ্যাপি এন্ডিং হয় না, এবং এমন এনিমে থেকে এত লজিক খুঁজে বেড়ানো একটা বোকামি হবে যে ইয়েজি তখনও কিভাবে জীবিত ছিল, বিউটি ওয়াটারের রূপ বদলের ক্ষমতা, বডি পার্ট ক্ষয় হওয়ার পরও সুস্থ হয়ে ওঠা ইত্যাদি। তবে এটা কোনো সাধারণ এনিমে ছিল না। সিনেমাতে স্পষ্ট দেখানো হয়েছে যে মানুষ সমাজের মাঝে নিজেকে প্রমাণের পাগলামিতে কতটা অমানবিক সিদ্ধান্ত নিতে পারে, আর এই গুণটাই আমরা ইয়েজির মধ্যে পেয়েছি। সেই বিউটি ওয়াটার ইয়েজিকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছিল নিজেকে মূল্যবান হিসেবে প্রমাণ করার, তবে ইয়েজি সেদিকে মনোযোগ না দিয়ে তার সৌন্দর্যের উপর আসক্ত হয়ে পড়ে। ভিডিও শুরুতে বিউটি ওয়াটার নিয়ে বলা সব সতর্কতাই ইয়েজি উপেক্ষা করে যায় আর ধীরে ধীরে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেয়। ইয়েজির সাথে যা ঘটেছে সেটা তার প্রাপ্যই ছিল, কারণ ধীরে ধীরে ইয়েজিও একটা সাইকোতেই পরিণত হচ্ছিল। হত্যা তো একটা করেছে, এমনকি বাবা মার এত করুণ অবস্থা থাকা সত্ত্বেও ইয়েজি নিজের সৌন্দর্যের জন্য তাদেরকে উৎসর্গ করে দিতে বলছিল, এবং ভবিষ্যতে তার এই সৌন্দর্যের জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারত। সুতরাং ইয়েজির মতো এক সাইকোর সমাপ্তি আর এক সাইকোর হাতেই হয়েছে। এখানে জিহুনের কথা বলে লাভ নেই। সিনেমার মেইন হিরো আর ভিলেন ইয়েজিই ছিল। জিহুন শুধুমাত্র একটা ট্রিগার ক্যারেক্টার ছিল, যার সূচনা হয়েছে ইয়েজির মাধ্যমেই। এবারে আসে এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ নৈতিক বার্তা নিয়ে। ইয়েজি বা জিহুন যেই হোক, তাদের এরকম সাইকো হওয়ার পিছনে একটা জিনিসই দায়ী ছিল, যেটা হচ্ছে সমাজ। এমন একটা সমাজ যেখানে সৌন্দর্যকেই প্রাধান্য দিয়ে থাকে। এমনটা যে বাস্তব জীবনে হয় না তা বলাটা ভুল হবে। বাস্তবে আমরা সৌন্দর্যকেই গুরুত্ব দিয়ে থাকি, যার ফলে সুন্দর ব্যক্তিরা এগিয়ে যায় আর কুৎসিত ব্যক্তিরা পিছিয়ে পড়ে। আমরা ভুলেই যাই যে তাদেরও একটা মন রয়েছে, আর এই মনেই আমরা আঘাত করতে করতে অবশেষে তাদেরকে ইয়েজি এবং জিহুনের মতো সাইকো বানিয়ে দেই। আমরা এটা বুঝি না যে একটা কুৎসিত চেহারার পেছনে লুকিয়ে থাকে একটা বিশুদ্ধ হৃদয়, যেটা ইয়েজি এবং জিহুনেরও ছিল। আসলে সৌন্দর্য এবং কুৎসিততার পার্থক্যটা শুধুমাত্র জড়বস্তুর ক্ষেত্রেই সীমাবদ্ধ হওয়া উচিত, মানুষের মধ্যে নয়। কারণ মানুষের সৌন্দর্য কখনোই বহিরাগত হয় না। মানুষের সৌন্দর্য সবসময় তাদের মন থেকেই ফুটে ওঠে। ভালো মন্দ, সুন্দর, কুৎসিত, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এই সবাইকে নিয়েই আমাদের এই সমাজ গঠিত। কেউই নিখুঁত বা সম্পূর্ণ নয়। সুতরাং কারো বাহ্যিক সৌন্দর্য না থাকলে তাকে ছোট করা একদমই উচিত না। যেদিন আমরা এটা শিখে যাব, সেদিন হয়তো এই বিউটি ওয়াটারের মতো পণ্যের আর কোনো প্রয়োজনই হবে না। এই সৌন্দর্যের কথা বলতে গিয়ে আমার চ্যানেল এক্সপ্লেন করা এই ভিডিওটির কথা মনে পড়ে গেল। না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন, খুবই সুন্দর একটা গল্প। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।